ফিফথ সেমিস্টার ডিএসসি 1 and 2 ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের গত ক্লাস একটা নিয়েছিলাম, আর গতকালকে একটা ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু অনলাইন একটু আমার সমস্যা ছিল এখানে, টেকনিক্যাল, তো যারা ধরুন নিতে পারেনি, তাই আজকে আমি নিচ্ছি। তো তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা, মানে সেটা হচ্ছে ক্রিয়াবাহী তাত্ত্বিক হিসেবে ট্যালকেট পার্সনের অবদান। ট্যালকেট পার্সন ক্রিয়াবাহী তত্ত্ব হিসেবে তিনি কি দেখাতে চেয়েছেন, ক্রিয়াবাহী তত্ত্বে কি দেখিয়েছেন, সেটা আমরা আজকে আলোচনা করব। ট্যালকেট পার্সন, আমি প্রথমে বলি, ট্যালকেট পার্সন ছিলেন আমেরিকান এক সমাজতাত্ত্বিক। তিনি প্রথমেই সমাজকে একটু ঐক্যবদ্ধ রূপ দিতে চেয়েছেন, এবং এই ঐক্যবদ্ধ রূপ দেওয়ার জন্য তিনি খুবই আগ্রহী হয়েছিলেন। ঐক্যের ধারণায় তিনি এমনই মানে মশগুল হয়ে পড়েন যে বাস্তবতা উপেক্ষা করে তিনি কল্পনা নির্ভর তত্ত্ব নির্মাণ করতে চান। মানে ঐক্যের ধারণায়, মানে ঐক্য মানে সমাজের মধ্যে ঐক্য বজায় থাকবে, সমাজের মধ্যে ঐক্য থাকবে, এই ঐক্য ধারণায় তিনি এমন বিভোর হয়ে পড়েছিলেন যে বাস্তবতা উপেক্ষা করে তিনি কল্পনার রাজ্যে চলে গিয়েছিলেন, মানে কল্পনা নির্ভর তত্ত্ব নির্ভর করতে চেয়েছিলেন। অর্থাৎ তার তত্ত্ব সমাজের দৈনন্দিন ঘটনার ব্যাখ্যার চাইতে চিন্তার স্বচ্ছতাকে বেশি গুরুত্ব দিতে চায়। কিন্তু তিনি এতে কিছুমাত্র বিব্রত না হয়ে তার চিন্তাকল্পকে বিশ্লেষণাত্মক সত্য হিসেবে চিহ্নিত করেছেন। এই বিশ্লেষণাত্মক সত্য বাস্তব ঘটনার সঙ্গে সম্পর্কহীন হওয়াটাই তো স্বাভাবিক। আমরা আগে দেখেছি পার্সনসের চিন্তাকল্প সামাজিক ঐক্যের ছবি তুলে ধরতে চেয়েছেন, তাই প্রথম থেকেই তিনি সমাজের সংগতিরূপকে গুরুত্ব দিয়ে সামাজিক বৈসাদৃশ্য বা বিরোধ দ্বন্দ্বকে সযত্নে পরিহার করেছেন। সমাজকে একটি আঁটোসাঁটো সিস্টেম হিসেবে দেখতে চান তিনি। সিস্টেমের অর্থই হলো সাদৃশ্য এবং সামঞ্জস্যের মধ্যে দিয়ে সম্পূর্ণ ব্যবস্থার ভারসাম্য রক্ষণ। এখানে পার্থক্য বা কলহের কোনো স্থান নেই। স্বাভাবিকভাবেই পার্সনসের চিত্রায়ন দৈনন্দিন বাস্তব জগতের পরিচয় বহন করে না। তার বিশ্লেষণ বা যুক্তির সত্যতায় আবিষ্ট হয়ে তিনি এমন এক সাধারণ ও সার্বিক তত্ত্ব নির্মাণ করতে চেয়েছেন যা সর্বকালের সব সমাজে বিশ্লেষণের সক্ষম। তিনি চিন্তার মাধ্যমে এবং তিনি বাস্তবের থেকে তিনি চিন্তার মাধ্যমে কল্পনার মধ্যে দিয়ে তিনি তার তত্ত্ব রচনা করতে চেয়েছিলেন। এটা কিন্তু স্বাভাবিক। পার্সনস, এই জন্য পার্সনসের ক্রিয়াবাহী তত্ত্বকে, মানে পার্সনকে বলা হয় আরাম কেদারার ক্রিয়াবাহী তাত্ত্বিক। তো সামাজিক ক্রিয়ার ধারণা কি দিয়েছিলেন? সামাজিক ক্রিয়া ধারণা মানব ক্রিয়া বা আচরণ থেকে সমাজ ব্যবস্থা বা সিস্টেম রূপ পায়। অর্থাৎ মানব ক্রিয়া, মানুষ সমাজে বসবাসরত কালে মানুষ যে সকল কর্ম করে বা ক্রিয়া করে বা বেঁচে থাকার জন্য যেসব কাজ করে থাকে, সেখান থেকেই বা সেই আচরণ থেকে সমাজ ব্যবস্থা বা সিস্টেমে রূপ পায় তিনি মনে করেছেন। এই ক্রিয়া পার্সনের মতে সমাজ ব্যবস্থা বিশ্লেষণের একক। মানব আচরণ নামক এই একক থেকে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নীতিবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। ক্রিয়া প্রতিক্রিয়া যথার্থ রূপে চালানোর জন্য পার্সনস তার কল্পনাকৃত সমাজকে কমপক্ষে দুইজন কর্তার উপস্থিতি থাকা আবশ্যক বলে মনে করেন। তিনি তার আলোচনায় দুইজন তাত্ত্বিক, মানে বলছেন যে দুইজন তাত্ত্বিক বা দুজন কর্তা তার এসে যে সমাজে ক্রিয়া চলাকালের জন্য, ধরো এক্স ওয়াই এ বি দুজন কর্তার প্রয়োজন রয়েছে। তাই তিনি বলেছেন যে এদের মধ্যে একজন হচ্ছে ইগো, অন্যজন হচ্ছে অল্টার। ইগো প্রথমে অল্টারকে উদ্দেশ্য করে কিছু আচরণ বা ক্রিয়া করে, এর উত্তরে অল্টার তার প্রতিক্রিয়া জানায়। তার মানে কি, একজন কোনো ক্রিয়া করছে, আরেকজন তার প্রতিক্রিয়া জানাচ্ছে। এভাবে ক্রিয়া প্রতিক্রিয়ার অনবরত সঞ্চালনের মধ্য দিয়ে সামাজিক আদর্শের উদ্ভব হয়। এই আদর্শ আবার ভবিষ্যতের আচরণ নিয়ন্ত্রণ করে, ফলে আদর্শ প্রাতিষ্ঠানিক মর্যাদা পায়। একই নীতি বা আদর্শ মেনে চলায় কর্তাদের আচরণের কোনো বৈসাদৃশ্য লক্ষিত হয় না। অর্থাৎ আমরা যদি বলি যে ডিভিশন অফ লেবার দুর্খাইমের, যেখানে মানুষ যন্ত্রে পরিণত হয়েছে, মানে একজন যদি একটা কোনো কাজ বা একটা কোনো কারখানা যদি একটা কাজ, এবার বিভিন্ন শ্রমিকের বিভিন্ন কাজে যুক্ত থাকে, মধ্যে থেকে মানে একটা চেন সিস্টেম যেটাকে বলি। তো এখানে ইগো এবং অল্টারকেও সমাজে উনি দেখিয়েছেন যে ইগো এবং অল্টার, ইগো কোনো একটা কাজ করছে, তার প্রতিক্রিয়া হচ্ছে অল্টার তার প্রতিক্রিয়া দিচ্ছে, তো সেই মানে ফিডব্যাক দিচ্ছে। সেইভাবে দেখবে যে একটা যে তোমাদের চেন সিস্টেম যে সমাজের মধ্যে চলছে, মধ্যে থেকে যদি একটা চেন খুলে দেওয়া যায়, তবে কী হবে, পুরো কাজটা কিন্তু ব্যাঘাত ঘটবে। সেম দেখবে ডিভিশন অফ লেবারও কিন্তু তাই, যে প্রত্যেকটা মানুষ বিশেষ
স্বীকৃতি বা বিশেষ মর্যাদা সম্পন্ন, দেখবে শ্রমিক শ্রেণীর মধ্যে অনেকটা ভাগ আছে, এই শ্রমিক এই কাজ করছে, এই শ্রমিক এই কাজ করছে, মানে একটা শ্রমিক যদি কাজ না করে আরেকটা শ্রমিক কিন্তু সেই কাজটা আর করতে পারছে না, তো তার মানে কি ব্রেক হয়ে যাচ্ছে। সেম ইগো এবং অল্টার দুজন দুজনকে কি করছে, কাজের একজন কাজ করছে তার প্রতিক্রিয়া জানাচ্ছে। তো সেটাই বলছে এখানে যে এটাই কি হচ্ছে ভবিষ্যতের আচরণ নিয়ন্ত্রণ করছে এবং এটাকে প্রাতিষ্ঠানিক মর্যাদা পায় এবং একই নীতি ও আদর্শ মেনে চলা কর্তাদের আচরণে কোনো বৈসাদৃশ্য লক্ষিত হয় না। মানে একই কাজ মানুষ করতে যাচ্ছে দিনের পর দিন, তাই বিচ্যুতি বা দ্বন্দ্বের কোনো প্রশ্ন এখানে আসে না। তার মানে কি, আমি যে কাজটা করছি, আমার যে পার্টিকুলার যে কাজটা আমি সেটাই করছি এবং অন্যজনের যে পার্টিকুলার কাজ সেটা করছে, এবার আমি আমার মতন কাজ করছি, ওর মতন কাজ করছি, তার মানে কি কোনো দ্বন্দ্ব দুজনের মধ্যে লাগছে না কাজ নিয়ে, সেটাই কিন্তু উনি বলেছেন। এভাবে এই কল্পনার সমাজ কেবল ঐক্যের উপর গড়ে ওঠে। পার্সন্স তার কর্মতত্ত্বকে স্বেচ্ছা কর্মতত্ত্ব হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে আচরণ করতে গিয়ে কর্তা সমাজের সিস্টেমের অনেকগুলি বিকল্প উপায় খুঁজে পায়, যার মধ্য থেকে একটি উপায় অনুযায়ী সে তার লক্ষ্যে পৌঁছতে চায়। অবশ্যই সব উপায়গুলি সামাজিক নীতি বা আদর্শ দ্বারা অনুমোদিত, যেহেতু এখানে সমাজ নির্দেশিত বিভিন্ন ব্যবস্থা থেকে কর্তা যে কোনো একটি রাস্তা গ্রহণ করার স্বাধীনতা ভোগ করে, সেহেতু এই তত্ত্ব পার্সন্সের মতো অনুযায়ী স্বেচ্ছা কর্মতত্ত্ব হিসেবে পরিচিত। বলছে যত মানে অনেকগুলো একটা কাজ করতে গিয়ে অনেকগুলো অপশন পায়, সেখান থেকে স্বেচ্ছায় যে কোন অপশনটা নিয়ে আমি কাজ করব, স্বেচ্ছায় সেটা নিয়ে কাজ করছে। ঠিক আছে, এবার যেহেতু সে নিজে ইচ্ছা করে এটা গ্রহণ করতে পারে, তাই তার এই কর্মতত্ত্বকে বলছে যে স্বেচ্ছা কর্মতত্ত্ব। পার্সন তার ক্রিয়া ব্যবস্থাকে 4টি উপব্যবস্থা হিসেবে দেখেছেন। এগুলি হচ্ছে সংস্কৃতি, সমাজ, ব্যক্তিত্ব এবং জীবদেহ। সংস্কৃতি, সমাজ, ব্যক্তিত্ব, জীবদেহ, এই উপব্যবস্থাগুলি পরস্পর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলায় সম্পূর্ণ ক্রিয়া ব্যবস্থায় তার সমগ্রের সামঞ্জস্য বিধান করে চলতে পারে। কি একটা সংস্কৃতি, সমাজ, ব্যক্তিত্ব এবং জীবদেহ, এই 4টি কি বলেছে, একে অপরের সাথে ইন্টাররিলেটেড ভাবে কাজ করে যাচ্ছে বলে তাদের কি হচ্ছে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা কিন্তু যোগাযোগ ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান রয়ে গেছে। এই উপরোক্ত 4টি উপব্যবস্থার সঙ্গে সমাজ ব্যবস্থার 4টি অঙ্গ এবং তাদের নির্দিষ্ট 4টি কর্মের কথা পার্সন আবার উল্লেখ করেছেন। কি সেগুলো? অঙ্গগুলি সমাজ ব্যবস্থার গতিশীল দিকের পরিচয়, কর্মগুলি গতিশীলতার পরিচয়বাহী। পার্সন্স দেখিয়েছেন এই অঙ্গগুলি হলো ভূমিকা, সমষ্টি, নীতি এবং মূল্যবোধ। ভূমিকা, সমষ্টি, নীতি এবং মূল্যবোধ, এগুলো হচ্ছে অঙ্গ। প্রথম অঙ্গটি অর্থাৎ ভূমিকা সমাজ ব্যবস্থার সদস্যপদের পরিচয়, যেমন ছাত্র, শিক্ষক বা সন্তানের ভূমিকা। ভূমিকাকে কেন্দ্র করে সদস্যরা একত্রিত হলে সমষ্টি তৈরি হয়। এভাবে বাবা মা সন্তানেরা তাদের নির্দিষ্ট ভূমিকা পালন করে পরিবার নামক সমষ্টি গঠন করে। বলছে যে এই যে কি হচ্ছে, একটি হচ্ছে ভূমিকা, প্রত্যেকে একটা ভূমিকা পালন করছে, যেমন একজন শিক্ষক, একজন চিকিৎসক, প্রত্যেকে কিন্তু একটা ভূমিকা পালন করছে। এবং বলছে সমষ্টি, বলছে এই ভূমিকাকে কেন্দ্র করে সদস্যরা একত্রিত হয় এবং এখানে একটা সমষ্টি তৈরি হয়। এরপর কি আসছে, নীতি। তাই বলছে এরপরের অঙ্গ আদর্শ বা নীতি আমাদের আচরণের নমুনা প্রদর্শন করে। সে অঙ্গটি অর্থাৎ মূল্যবোধ কর্তাদের সঠিক পথের সন্ধান দেয়। তার মানে 3টি যে অঙ্গের কথা বলেছেন, ভূমিকা, সমষ্টি, নীতি এবং মূল্যবোধ, তাই বলছে ভূমিকা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সমাজে কিন্তু প্রত্যেকটা ভূমিকা পালন করে এবং এই ভূমিকা পালন করতে গিয়ে যখন একত্রিত হয়ে সমষ্টি তৈরি করে এবং এই সমষ্টির পরিচালনা করতে গিয়ে কতগুলো নীতি বা আদর্শের দ্বারা পরিচালিত হয় এবং এই নীতি বা আদর্শ অর্থাৎ এই মূল্যবোধ কর্তাদের সঠিক পথ সন্ধান দেয় মূল্যবোধ। তো পার্সন্স তার তত্ত্বে AGIL এর ধারণা দিয়েছিলেন। AGILটা কি আমরা আজকে এখানে আলোচনা করব। AGIL এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডাপ্টেশন, G ফর গোল অ্যাটেনমেন্ট এবং I ফর হচ্ছে ইন্ট্রোগ্রেশন এবং L ফর হচ্ছে ল্যাটেন্সি। তো এই উল্লেখিত 4টি অঙ্গের নির্দিষ্ট কর্মবিশিষ্ট আমরা যে আগে অঙ্গ দেখলাম, এই কর্মগুলি সম্পাদিত না হলে সমাজ দেহের সংকট উপস্থিত হয়। সমাজ দেহ মানে সমাজকে একটি দেহের সাথে তুলনা করে, সমাজটা পুরোটা একটা দেহ, নাহলে কি হয়, সংকট তৈরি হয়। এই থেকে বিচার করে পার্সন্স তার কর্মগুলিকে একান্তই আবশ্যিক বলে বিবেচনা করেছেন। এগুলি হলো সামঞ্জস্য বিধান, একান্তই আবশ্যিক, এবং এগুলি হচ্ছে সামঞ্জস্য বিধান, অ্যাডাপ্টেশন, লক্ষ্য প্রাপ্তি, গোল অ্যাটেনমেন্ট, সংহতি সাধন, ইন্ট্রোগ্রেশন এবং ব্যবস্থা সংরক্ষণ, ল্যাটেন্সি। আগে উল্লেখিত ক্রিয়ার সব উপব্যবস্থাগুলি
একটি আরও একটির পরিবেশ স্বরূপ। এখানে বলা প্রয়োজন যে কর্মগুলি সবসময় কোনো পরিবেশে সংঘটিত হয়, কারণ পরিবেশ ব্যতীত কর্ম সম্ভব নয়। যেহেতু পরিবেশের মধ্যে মানুষ গড়ে ওঠে, যে পরিবেশ ব্যতীত কোনো কর্ম এখানে সম্ভব নয়। পার্সনসের মতে সামঞ্জস্য বিধানের আবশ্যিক ক্রিয়া বলতে সামাজিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট পরিবেশের সমন্বয় সাধনকে বোঝায়। এই প্রক্রিয়ার প্রাকৃতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে মানুষের খাদ্য, বাসস্থান ইত্যাদি মৌলিক প্রয়োজনীয়তা মেটানোর চেষ্টা করা হয়। এ কাজে অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্রিয়াশীল থাকে। লক্ষ্যপ্রাপ্তি প্রক্রিয়ায় সমাজ লক্ষ্য নির্দিষ্ট করে সামাজিক ক্রিয়াকে নির্দেশিত করে থাকে। এ কাজে রাজনৈতিক প্রতিষ্ঠান ক্রিয়াশীল থাকে। সংগতি সাধন ক্রিয়া বলতে সমাজে দ্বন্দ্ব নিরাকরণের প্রক্রিয়াকে বোঝায়। সামাজিক ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন অংশের পারস্পরিক সমন্বয় স্থাপন এক্ষেত্রে অপরিহার্য হয়ে থাকে। আইন ও বিচার ব্যবস্থা এ উদ্দেশ্যে ক্রিয়াশীল থাকে। আর সামাজিক ব্যবস্থা সংরক্ষণের অপরিহার্য কাজটি হলো সমাজে মৌলিক মূল্যবোধের কাঠামোকে মান্যতা প্রদানের সক্রিয়তা থাকে। ধর্মীয় প্রতিষ্ঠান, পরিবার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করে থাকে। পার্সনস এর মতে কোনো সমাজ ব্যবস্থাকে এইসব অপরিহার্য ক্রিয়াশীলতার দ্বারা বিশ্লেষণ করা সম্ভব হয়ে ওঠে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ঐক্য রক্ষা বা বেঁচে থাকার প্রয়োজন অনুযায়ী সমগ্র সমাজ ব্যবস্থাতে এজিআইএল এই কর্মবিভাজন তৈরি হয়, যার মাধ্যমে আবশ্যিক কর্ম সম্পাদিত হয়। আবার সমাজ ব্যবস্থার অন্তর্গত 4টি উপব্যবস্থার প্রতিটি এই এজিআইএল কর্মক্ষেত্রে লক্ষিত হয়। এইভাবে প্রতিটি ব্যবস্থা উপব্যবস্থা 4টি করে বিভক্ত করে থাকে। সমাজে ব্যবস্থার সব অঙ্গ, কর্ম, উপব্যবস্থা বিশ্লেষণ করে পার্সনস এদের সবার মধ্যে পারস্পরিক যোগসূত্র আবিষ্কার করেন। ক্রিয়ার প্রতিটি উপব্যবস্থা একে অপরের সঙ্গে এবং সমাজ ব্যবস্থার অঙ্গ কর্মের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে, কিন্তু এর মধ্যে প্রতিটি উপব্যবস্থা কোনো নির্দিষ্ট অঙ্গ কর্মের সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষ সংযোগ করে রাখে বা করে চলে। এভাবে তিনি দেখান জীবদেহ উপযোগীকরণের কর্ম সবচাইতে ভালো সম্পাদন করে এবং এর জন্য ভূমিকা অঙ্গটি ব্যবহার করে থাকে। এভাবে ব্যক্তিত্ব লক্ষ্য পূরণের কর্ম পালন করে নির্দিষ্ট অঙ্গ সমষ্টির মাধ্যমে। পরবর্তী উপব্যবস্থা সমাজ সংহতি রক্ষার কাজটি সুষ্ঠুভাবে পালন করে আদর্শ নামক অঙ্গের দ্বারা। অবশেষে সাংস্কৃতিক উপব্যবস্থার নমুনা সংরক্ষণের কাজটি ভালো করতে পারে বিশিষ্ট নৈতিক মূল্য অঙ্গের মাধ্যমে। তো আমরা আগে দেখেছি যে ক্রিয়ার প্রতিটি ব্যবস্থা একটি অঙ্গ একটি কর্মের সঙ্গে সরাসরি ঘনিষ্ঠতা রক্ষা করে চললেও সব ব্যবস্থা, সব অঙ্গ ও সব কর্মই একে অপরের সঙ্গে সম্পর্কিত। এর থেকে বোঝা যায় যে পার্সন কিভাবে এই সমাজ ব্যবস্থা উন্মুক্ত ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন। এই ব্যবস্থাগুলি একে অপরের সঙ্গে সহযোগিতা রক্ষা করে চলে বলে কোনোটিকেই রুদ্র বা ক্লোজড ব্যবস্থা বলে চিহ্নিত করা হয়নি। তার মানে পার্সনস তার সমাজ ব্যবস্থাকে পার্সনসের তত্ত্বে সমাজ ব্যবস্থা সবসময় সচল, কারণ তিনি দেখিয়েছেন এজিআইএল এই 4টি ভাগে সমাজ প্রত্যেকটি কাজের সাথে যুক্ত এবং কর্মের দ্বারাই একে অপরের সাথে সম্পর্কে আবদ্ধ এবং সমষ্টি তৈরি হয়। এই কর্মের মধ্য দিয়ে সমাজে বসবাসরত ব্যক্তিবর্গ প্রত্যেকটি কাজের মধ্য দিয়ে এই কর্মের মধ্য দিয়ে তারা সমষ্টিগতভাবে তারা থাকে বা দলবদ্ধভাবে তারা থাকে। তিনি তার তত্ত্বে এজিএল ধারণা এইভাবেই তিনি বর্ণনা করেছেন। আশা করছি তোমরা প্রত্যেকে ভিডিও লেকচারটি শুনবে এবং নেক্সট ক্লাস তোমরা আবার ফলো করবে।